প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঞ্জেরি গাইডের গণিত অংশের মডেল 5 সমাধান করব। এখানে আমরা দেখতে পারবো আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসবে। আজকের পর্বটিতে আমি বহু নির্বাচনী ও এক কথায় উত্তর অংশ দুটি সমাধান করে দেখাবো। তো নমুনা প্রশ্ন হিসাবে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত যে প্রশ্নটি সেটি ধরে নিতে পারো। অর্থাৎ তোমাদের গণিত প্রশ্নটি ঠিক এরকমটাই হবে। অর্থাৎ প্রথমে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন দিবে এবং দেখো 16 থেকে 25 পর্যন্ত 10টি তোমার এক কথায় উত্তর দেবে। তো এই প্রথমের দিকে আসলে এই ক বিভাগে ঠিক এটি থাকবে। এরপর খ বিভাগে তোমাদের বড় যে অঙ্কগুলো সেগুলো সমাধান করতে হবে। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কটিতে বলা আছে যে 2x - x ইকুয়াল 2 × 12 - x সমীকরণটির সমাধান নিচের কোনটি, এটি তোমাদের বের করতে হবে। তো চলো কথা না বলে আমরা 1 নম্বর সমাধানটি দেখি। তো আমি তোমাদের সুবিধার্থে অবশ্যই ইতিমধ্যে সেটি আসলে সমাধান করে রেখেছি। অর্থাৎ আমি এখানে দেখো 2x - x ইকুয়াল 2 × 12 - x সেটি লিখেছি। তো এরপর আমরা এখানে নিয়ম অনুযায়ী বন্ধনীর ভেতরে কাজটা আগে আসলে যেহেতু করতে পারি না, অর্থাৎ 12 থেকে এক্স আমরা বাদ দিতে পারি না, তাই আমরা 2 দেখতে পাচ্ছি এখানে গুণ আকার আছে, তাই গুণ করে দেব। তো 2 দ্বারা 12কে গুণ করলে দেখো 24 পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা এক্সকে গুণ করলে দেখো যে 2x আমরা পেয়ে যাচ্ছি। এরপর নিয়ম অনুযায়ী আমরা জানি যে যার মান বের করতে হয় তাকে বাম দিকে রাখতে হয়। তো সেই শর্ত অনুযায়ী আমরা চলক যেটি আছে সেটিকে দেখো বাম দিকে নিয়ে আসছি। তো 2x এখানে মাইনাস আকারে আছে, সাইড চেঞ্জ করার কারণে সেটি দেখো প্লাস হয়ে গেছে। তো রাইট সাইডে দেখো শুধুমাত্র 24 থাকলো। এরপর আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি যে এগুলো সদৃশ পদ, আর আমরা জানি সদৃশ পদ থাকলে তাদেরকে যোগ অথবা বিয়োগ আসলে করা যায়। তো এই 2x এর সামনে দেখো প্লাস আছে, এই 2x এর সামনে প্লাস আছে, এরা একই যায়। তো তাহলে 2x কি 4x হয়ে যাচ্ছে। 4x থেকে যদি আমরা -x বাদ দেই তাহলে 3x হয়ে যাচ্ছে। এরপর দেখো যেহেতু x এর মান বের করবো তাই x কে বামে রাখলাম, 3 কে রাইট সাইডে নিয়ে গেলাম। তো 3 এখানে গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে। তো এরপর 3 দ্বারা যদি 24কে ভাগ করি তো আমরা 8 পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি x এর মান 8। তো দেখো এখানে আসলে এই 8 আসলে কত নম্বরে দেওয়া আছে, দেখো এখানে 1-এর গতে দেওয়া আছে, অর্থাৎ আমরা গ নম্বরটি এখানে সঠিক হিসাবে ধরে নিতে পারি। তো এরপর 2 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে ঘনকের তলগুলোর ক্ষেত্রে কোনটি সত্য। তো ঘনক বলতে বুঝি আমরা যার যে আকৃতির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 3টি সমান তাকে আসলে ঘনক বলা হয়। তো যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি সমান, তো এখানে তলের ক্ষেত্রে অর্থাৎ দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তার মানে সেটি আসলে বর্গাকারেই হয়। তো আমরা এখানে বলতে পারি যে ঘনকের তলগুলো বর্গাকার। তো এরপর 3 নম্বরে দেখো বলা আছে 1:1কে যদি শতকরায় প্রকাশ করো তাহলে আসলে কত হবে। তো দেখো যে 1:1কে যখন আমরা শতকরায় প্রকাশ করব, তো প্রথম কথা তাকে আমাকে আসলে ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তো অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম যে প্রথম রাশিকে লব আকারে লিখতে হয় এবং দ্বিতীয় রাশিকে হর আকারে লিখতে হয়। এরপর আমরা যাকে যে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করবে তাকে আমরা 100% দ্বারা আসলে গুণ করে দেব। তো এরপর দেখো যার কারণে আমি 100% দ্বারা গুণ করে দিয়েছি। এরপর 1 দ্বারা যদি 100কে আমরা ভাগ করি তাহলে 100ই পেয়ে যাচ্ছি। অর্থাৎ 100 আর 1 গুণ করলে দেখো 100 থাকতেছে, আর পার্সেন্টে থেকে গেল। অর্থাৎ আমরা বলতে পারি 1:1 এটি আসলে হবে 100%। তো এরপর 4 নম্বরে ইঞ্চি কোন পদ্ধতির একক, অর্থাৎ ইঞ্চি এটি আসলে ব্রিটিশ পদ্ধতির একটি একক। এবার প্রশ্নটিতে দেখো এখানে বলা আছে যে অ্যালজেব্রা শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে, অর্থাৎ অ্যালজেব্রা শব্দটি আরবি যে ভাষা সেটি থেকে এসেছে। 6 নম্বর এখানে বলছে কোনটি বিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত বলতে বুঝি আমরা যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য আকারে সাজানো থাকে তাদেরকে আসলে বিন্যস্ত উপাত্ত বলে। বৈশিষ্ট্য বলতে বুঝি আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো আমরা এখানে ক, খ বা ঘ দেখো সবগুলো আসলে এলোমেলোভাবেই সাজানো আছে, অর্থাৎ ছোট বড় মিক্সড করা আছে। কিন্তু গ নাম্বারটিতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 40 প্রথমে আছে, তারপর 45 বা 47, এখানে দেখো ছোট থেকে বড় পর্যায়ক্রমে আসলে সাজানো আছে। তো যার কারণে আমরা এখানে গ নাম্বারটিকে সঠিক বলে ধরে নিতে পারি। এবার 7 নম্বরে বলা আছে 25-এর সাথে একটি সংখ্যার অর্ধেক যোগ করলে দেখো যে 65 হবে, অর্থাৎ সংখ্যাটি যদি এক্স হয় তাহলে নিচের কোনটি বা কোন সমীকরণটি আসলে সঠিক হবে। তাহলে 25-এর সাথে আমরা একটি সংখ্যার কি যোগ করব, দেখো অর্ধেক যোগ করব। তাহলে সংখ্যাটি দেখো তারা বলে দিয়েছে এক্স, তার মানে এক্সের অর্ধেক বলতে কি কোনো কিছুকে তুমি যদি অর্ধেক করতে চাও তাহলে সেটাকে 2 দ্বারা দেখো ভাগ করো, তাহলে তুমি সেটা অর্ধেক পেয়ে যাবে। তাহলে 25-এর সাথে দেখো আমরা যোগ করব এক্সের অর্ধেক, তাহলে যোগ করলে সমান যোগফল কত হচ্ছে 65। তো সমীকরণটি আসলে ঠিক এইরকমটাই হবে, কিন্তু এখানে দেখো একটু আলাদাভাবে আসলে দেওয়া আছে। অর্থাৎ এখানে উত্তরটি আসলে গ নাম্বারে এখানে খ নাম্বারটাই হচ্ছে। তো খ নাম্বারটা দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে এক্সকে দেখো যে এইভাবে অর্ধেক আকারে লিখেছে, অর্থাৎ x/2 এটিও যা অর্থ বহন করে বা
1/2 ইন্টু এক্স, এটিও আসলে অর্থ একই বহন করে, কেননা এক্স হচ্ছে কি এই হাফের সঙ্গে আসলে গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে অর্থাৎ কি সেটি লবের এখানে চলে আসবে, অর্থাৎ দেখো 1কে গুণ করবে, তাহলে এক্স এককে এক্স আর নিচে দেখো 2 ঠিকই থাকলো, অর্থাৎ আমরা বলতে পারি যে x/2 অর্থ যা, দেখো 1/2 ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে তাই। তো দেখো সংখ্যাটির অর্ধেকের সঙ্গে দেখো 25 যোগ করেছে, যোগফল সমান দেখো 65 হয়েছে, অর্থাৎ এখানে আমরা খ নাম্বারটাকে সঠিক হিসাবে ধরে নিতে পারি। তো 8 নম্বর এখানে বলা আছে কোনো একটি ট্যাঙ্ক একটি নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, 18 মিনিটে ট্যাঙ্কটির কত অংশ পূর্ণ হবে সেটি আমাদের বের করতে বলছে। তো আমরা এখানে দেখো লিখে নিয়েছি যে সম্পূর্ণ ট্যাঙ্কটিতে পানি ধরে নিলাম হচ্ছে, যদি আমরা কোনো কিছুর পরিমাণ আসলে আমরা মোট না জানি তাহলে সেটাকে এক অংশ হিসেবে ধরে নিতে হয়, যার কারণে আমরা এক অংশ ধরে নিয়েছি। তো এখানে প্রশ্নে বলেছে যে 30 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ ট্যাঙ্কটি, সম্পূর্ণ ট্যাঙ্ক বলতে এক অংশ, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে, তুলনামূলকভাবে কম, কম বলতে বুঝি ভাগ, যার কারণে আমরা দেখো 1কে 30 দ্বারা আসলে ভাগ করেছি। এরপর আমাদের বের করতে বলেছে 18 মিনিটে আসলে কতটুকু পূর্ণ হবে, তো 18 মিনিটে পূর্ণ হয়, তো 1 মিনিটে যতটুকু পূর্ণ হবে 18 মিনিটে তুলনামূলকভাবে কিন্তু তার চেয়ে আসলে বেশি পূর্ণ হবে। তো বেশি বলতে হচ্ছে কি গুণ, অর্থাৎ উপর তাহলে সেটি চলে যাবে। তো এরপর যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো আমরা পাচ্ছি 6 দ্বারা 30কে ভাগ করলে 5 পেয়ে যাচ্ছি, একইভাবে 6 দ্বারা যদি 18কে ভাগ করি তাহলে 3 পেয়ে যাচ্ছি। তো উপরে দেখো গুণ করলে 3 1কে 3 পাচ্ছি আর নিচে হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি যে 5-এর 3 অংশ, অর্থাৎ যেটি দেওয়া আছে দেখো গ নাম্বারে, অর্থাৎ আমরা বলতে পারি 5-এর 3 অংশ পূর্ণ হবে। 9 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সত্য, অর্থাৎ 3টি রশ্মি দ্বারা আবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ রশ্মি হবে না, অর্থাৎ রেখাংশই হবে, অর্থাৎ আমরা বলতে পারি 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ আছে আকৃতিকে বা ক্ষেত্রকেই ত্রিভুজ বলে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো আসলে একটিও হবে না। এরপর 10 নম্বরে বলা আছে এক্স-এর 5 গুণ ও ওয়াই-এর 6 গুণের সমষ্টিকে দেখো যে 7 দ্বারা ভাগ করলে নিচের আসলে কোনটি পাওয়া যাবে। তো আমরা দেখো এক্স-এর 5 গুণ, তাহলে এক্স-এর 5 গুণ মানে অর্থাৎ কি 5x, এবং হচ্ছে দেখো ওয়াই-এর 6 গুণ মানে অর্থাৎ কি 6y, তাহলে এই গুণের সমষ্টিকে, এদের সমষ্টিকে কি বলছে যে 7 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে সমষ্টিকে দেখো আমরা যদি 7 দ্বারা ভাগ করি উভয় ক্ষেত্রে, অর্থাৎ দেখো যে 5x-কে 7 দ্বারা ভাগ করলাম, 6y-কে 7 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এদের সমষ্টিটা ঠিক পাবো, অর্থাৎ ঘ নম্বরে যেটি দেওয়া আছে, অর্থাৎ 5x/7 প্লাস 6y/7। তো এরপর দেখো যে 11 নম্বরের এখানে বলা আছে আমরা একটি হচ্ছে বৃত্ত দেখতে পাচ্ছি, সেটিকে আসলে স্কেল দ্বারা পরিমাপ করা হয়েছে। তো আমরা এটিকে আসলে কয়েন যেহেতু বলছে তো কয়েনই ধরে নিলাম। তো এখানে বলছে চিত্রের কয়েনের ব্যাসার্ধ আসলে কত সেন্টিমিটার সেটি বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 0 থেকে 1 এটি আসলে 1 সেমি, বা 1 থেকে 2 এটা আসলে দেখো যে 1 সেমি করে আসলে আছে। তো এই কয়েনটি মোট এই প্রান্ত থেকে এই প্রান্তের যে মাপটি ধরা আছে এটি আসলে কি দেওয়া আছে, দেখো আমরা যদি এই মাপটির কথা বলি এটি আসলে কি বৃত্তের দেখো যে ব্যাস, তো মানে অর্থাৎ এই ব্যাসটা আমরা পাচ্ছি দেখো এখান থেকে এটা 3 থেকে 4 মানে অর্থাৎ 1, এখান থেকে এখানে 1, অর্থাৎ এখান থেকে এখানে 1, অর্থাৎ কত পাচ্ছি আমরা টোটাল এই 3 থেকে দেখো 6-এর মধ্যে আমরা এটা পুরোটাই পাচ্ছি 3 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস যদি 3 সেন্টিমিটার হয়, আমাদের যেহেতু ব্যাসার্ধ আসলে জানতে চেয়েছে তাহলে আমরা জানি ব্যাসের অর্ধেককেই ব্যাসার্ধ বলা হয়। তো 3 সেন্টিমিটার অর্ধেক আমরা বলতে পারি 1.5 সেন্টিমিটার, যেটি আসলে ক নম্বরে দেওয়া আছে। তো আমরা বলতে পারি চিত্রের কয়েনের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার। তো এবার 12 নম্বরে বলা আছে যে 36 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 12 জন লোক উক্ত কাজটি আসলে কত দিনে করতে পারবে সেটি আমাদের বের করতে বলেছে। তো এখানে দেখো আমি লিখে নিয়েছি, অর্থাৎ 36 জন লোক কাজটি করে কত দিনে, 9 দিনে। তাহলে আমাদের হচ্ছে যেহেতু অঙ্কটি আসলে ঐকিক নিয়মের, অর্থাৎ প্রথমে আমাদের একটির দাম বা মান বের করতে হবে। তো যার কারণে আমরা এখানে লিখেছি যে একজন লোক কাজটি করে, দেখো আমাদের নিচের লাইনটি লিখতে হয় ঐকিক নিয়মের হচ্ছে অঙ্কগুলোর নিয়মই হচ্ছে যে নিচের লাইনটি লিখতে হয় উপরের লাইন দেখে, অর্থাৎ দেখো যে 36 জন লোক যে কাজটি 9 দিনে করে তুলনামূলকভাবে একজন লোক কিন্তু তার চেয়ে কি বেশি দিন লাগবে। তো বেশি বলতেই বুঝি আমরা গুণ, যার কারণে 9কে দেখো 36 দ্বারা আমি এখানে গুণ করেছি। এরপর যতজনের মধ্যে বলেছে ততজনের মধ্যে বের করতে হবে, যেহেতু 12 জনের কথা বলেছে তাহলে 12 জন লোক কাজটি করে তুলনামূলকভাবে দেখো একজনে যতদিন লাগবে 12 জনে কিন্তু তার চেয়ে কম লাগবে, কম বলতেই বুঝি আমরা ভাগ, যার কারণে 9 গুণন 36কে ভাগ দিয়েছি দেখো 12 দ্বারা। এরপর যদি আমরা এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ 12 দ্বারা 36কে ভাগ করলে কত 3 পাচ্ছি, 3 আর 9 গুণ করলে আমরা দেখো 27 পেয়ে যাচ্ছি। তো অর্থাৎ আমরা বলতে পারি যে 12 জন লোকের কাজটি করতে 27 দিন লাগবে, যেটি আমাদের দেখো যে উত্তরে দেওয়া আছে ঘ নম্বরে, অর্থাৎ আমরা ঘ নম্বর উত্তরটি এখানে সঠিক বলতে পারি। তো এখানে দেখো 13 নম্বরে বলা আছে y+5 = 8 সমীকরণটিতে চলক কোনটি, তাহলে চলক আমরা একটি দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়াই দেখো। তো আমরা যেটি খ নম্বরে আসলে দেওয়া আছে, তাহলে খ নম্বরটি এখানে সঠিক।
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? তো 1 থেকে মৌলিক যে সংখ্যাগুলো সেগুলো আমরা জানি 2, 3, 5, 7 এই 4টি হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা। এদের আমাদের মধ্যক নির্ণয় করতে বলেছে। তো মধ্যক নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রের মাধ্যমে আসলে আমরা মধ্যক নির্ণয় করব। তো দেখো মধ্যক যখনই আমরা নির্ণয় করব, যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলবে তাদের আগে একটা হচ্ছে পর্যায়ক্রমে সাজাতে হবে, অর্থাৎ বিন্যস্ত আকারে সাজাতে হবে। সেটি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি 2, 3, 5, 7। তো এদেরকে দেখো আমি ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। তো এরপর যদি কখনো তোমাদের আসলে এটি বড় অঙ্ক হিসেবে আসে সৃজনশীল আকারে, তখন তোমরা চাইলে এইভাবে আসলে সাজায় লিখতে পারো। যার কারণে আমি তোমাদের সুবিধার্থে আমি এখানে আসলে একদম হচ্ছে বড়ভাবে সাজিয়ে দিয়েছি। তো উপাত্তসমূহের সংখ্যা দেখো এখানে n, উপাত্তসমূহের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা। n ইকুয়াল দেখো 4টি উপাত্ত পেয়ে যাচ্ছি আমরা, 1, 2, 3, 4, যার কারণে 4 লিখেছি, যা একটি জোড় সংখ্যা। আর এই কথাটা লেখার কারণ হচ্ছে দেখো যে উপাত্তসমূহ যদি জোড় হয় তখন মধ্যক নির্ণয়ের সূত্র আমাদের একটি, এবং হচ্ছে যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি যে n+1/2 এততম পদ। তো এটি আসলে আলাদা একটি সূত্র। তো যার কারণে আমি এখানে লিখেছি যা একটি জোড় সংখ্যা। তো জোড় হলে যে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড দেখো 2। এরপর দেখো n বলতে হচ্ছে কি উপাত্তসমূহের সংখ্যা, n এর জায়গায় দেখো n এর মানটি বসিয়ে দিয়েছি একইভাবে তাই। তো এরপর 2 দ্বারা যে 4কে ভাগ করি দেখো 2 তম পদ পাচ্ছি। একইভাবে 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 2 এর সঙ্গে যদি 1 যোগ করে আমরা 3 পেয়ে যাচ্ছি, তাহলে 3 তম পদ পেয়ে যাচ্ছি। এরপর 2 তম পদের জায়গায় 2 তম পদের মান বা 3 তম পদের জায়গায় 3 তম পদের মান, সেটি আমরা আসলে ডান থেকে বামে বা বাম থেকে ডানে যে কোনো একটা দিকে আসলে হিসাব করতে পারি। তো এখান থেকে আমি বাম থেকে যদি ডানে হিসাব করি দেখো যে 2 তম পদের মান হচ্ছে 3 এবং হচ্ছে 3 তম পদের মান কত 5। তো আমরা যা এখানে আসলে মানগুলো বসাই দিব। তো আমি দেখো বসাই দিয়েছি। এবার 5, 3 যোগ করলে দেখো 8, 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে আমরা বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের মৌলিক সংখ্যাগুলো আছে তাদের মধ্যক হচ্ছে কত 4, যেটি খ নম্বরে দেওয়া আছে। পরস্পর সম্পূরক দুইটি কোণের সমষ্টি কত? তাহলে সম্পূরক কোণ বলতে বুঝি আমরা দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে আসলে আমরা পরস্পর একটি অপরটির সম্পূরক কোণ বলতে পারি। তো এখানে দেখো বলা আছে এক সমকোণ, না এটি আসলে হবে না। খ নম্বরে বলছে এক সরল কোণ। তাহলে এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে অর্থাৎ এই খ নম্বরটা আমাদের কিন্তু গ্রহণযোগ্য। এবার গ নম্বরে দেখো বলছে এক সমকোণের দ্বিগুণ। তাহলে এক সমকোণ আমরা 90 ডিগ্রি জানি, তার দ্বিগুণ হচ্ছে কত? একইভাবে 90কে 2 দ্বারা গুণ করলে আমরা 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তার মানে এখানে খ নম্বরটাও গ্রহণযোগ্য বা গ নম্বরটাও দেখো গ্রহণযোগ্য। তো যার কারণে আমরা এখানে একটি কখনো গ্রহণ করতে পারি না। এখানে দেখো ঘ নম্বরে বলা আছে খ ও গ উভয়ই, যার কারণে আমাদের এখানে শুদ্ধ হচ্ছে দেখো ঘ নম্বরটি। তো এই ছিল আসলে 15টি বহু নির্বাচিত প্রশ্নের সমাধান। এরপর আমরা এক কথায় যে অংশটি আছে সেটি এবার আমরা সমাধান করব। তো এখানে দেখো একটি 16 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে 1 মিনিট সময় লাগে, 17টি ইঁদুর ধরতে আসলে কতটুকু সময় লাগবে সেটি আমাদের বের করতে বলেছে। এটা আসলে আমাদের একটা বুদ্ধিমত্তার পরিচয়ের আসলে অঙ্ক। কেননা এখানে দেখো যে একটি ইঁদুর ধরতে যদি 1 মিনিট সময় লাগে, তার মানে 17টি বিড়াল 17টি ইঁদুর ধরবে, তাহলে প্রত্যেকে দেখো 1 মিনিট করে লাগবে। 17টি হচ্ছে বিড়াল একবারে যদি ধরে তাদের প্রত্যেকের কত মিনিট লাগবে? 1 মিনিটই লাগবে, অর্থাৎ উত্তরটি হবে আমাদের 1 মিনিট। তো এরপর 17 নম্বর অঙ্কটিতে বলছে 6 সংখ্যাটির টেলির মাধ্যমে প্রকাশ করতে কয়টি উলম্ব রেখার প্রয়োজন? তো 6 সংখ্যাটি আমি যদি টেলিতে প্রকাশ করি দেখো আমরা কিন্তু আগে প্রথমে 5 লিখবো এইভাবে, অর্থাৎ এইভাবে 5 লিখবো, তারপর তার সঙ্গে 1 যোগ করে দেখো 6 পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দেখো যে এই যে মানে এখানে আমরা গুণে দেখতে পাচ্ছি যে 6 লিখতে গিয়ে 1, 2, 3, 4, 5, 6টি আমাদের আসলে রেখার প্রয়োজন হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে বলছে যে উলম্ব রেখা, তার মানে অর্থাৎ এই যে যে হেলানো যে রেখাটি সেটি কিন্তু উলম্ব রেখা নয়। তো বাকি যে রেখাগুলো আছে সেগুলো যেহেতু উলম্ব রেখা, তো আমরা এইরকম রেখা পেয়েছি কয়টি? 5টি। তো যার কারণে আমরা বলবো যে এখানে আসলে 5টি হবে উত্তর। এরপর দেখো 18 নম্বরে বলা আছে যে বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপ কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়, যেটি আমরা বলতে পারি মেট্রিক পদ্ধতি। এখানে লিখে দেই মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতিতে এখন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এরপর 19 নম্বরে বলা আছে যে কোনো অজানা সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল দেখো যে 27 হবে, এর বীজগাণিতিক রূপ কী হবে? অর্থাৎ বীজগাণিতিকভাবে এটি আমাদের সাজাতে বলছে। তো এখানে দেখো যেহেতু বলছে যে কোনো সংখ্যার, তো সংখ্যাটি যেহেতু জানি না তাই সংখ্যাটি আমরা এখানে ধরে নিয়েছি, অর্থাৎ সংখ্যাটি সমান হচ্ছে x। তো যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে সংখ্যাটির 4 গুণের সাথে, তাহলে x এর 4 গুণ মানে 4x,
তার সঙ্গে যোগ করতে বলছে দেখো 3, তার মানে 3 যোগ করেছি। যোগ করলে দেখো যোগফল সমান, যেহেতু বলছে যে 27 সমান দিয়েছি আমরা 27, অর্থাৎ বীজগণিতের যে রাশিটি সেটি হবে 4x + 3 = 27, যেটি দেখো দেওয়া নাই এখানে, জাস্ট আমাদের এখানে আসলে লিখতে হবে সেটি 4x + কত 3 = 27। তো টেলির মোট সংখ্যা কি নামে পরিচিত? আমরা এটা জানি যে টেলির মোট সংখ্যাকে আসলে গণসংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, বা আমরা ঘটন সংখ্যাও বলতে পারি। তো 21 নম্বরে বলা আছে একটি ঘনক আকৃতির টিফিন বক্সের আয়তন 512 ঘন সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য আসলে কতটুকু হবে? মানে অর্থাৎ ঘনকের দেখো যে আয়তন বের করতে বলছে, আয়তন দেয়া আছে। আয়তন বলতে বুঝি আমরা যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি গুণ করলে যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে আয়তন। তো এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, ঘনকের যেহেতু কথা বলছে, তার মানে দৈর্ঘ্য যা, প্রস্থ তাই, বা উচ্চতাও তাই। তো 3টি আসলে সমান, অর্থাৎ এই 3টে একক গুণ করে দেখো 512 হয়েছে। তো আমরা এটার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আছে, দেখো যে এর আছে ঘনমূল বের করার মাধ্যমে। তো আমি তোমাদের এটি আসলে ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। তো ঘনমূল কিভাবে বের করতে হয়, প্রথমে আমরা শিফট হচ্ছে কি রুট দিব। তো এরপর যার ঘনমূল বের করবো সেই সংখ্যাটি দেখো প্রেস করবো, অর্থাৎ 512 ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি কত দেখো 8, অর্থাৎ আমরা এখানে পাবো যে ওই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেখো 8 সেন্টিমিটার আমরা বলতে পারি। তো এরপর দেখো 22 নম্বরে বলা আছে দেখো 19x - 98y বীজগাণিতিক রাশিটির ধ্রুবক কত? তো ধ্রুবক বলতে বুঝি আমরা যার কোনো মানের কোনো পরিবর্তন হয় না তাকে আসলে ধ্রুব সংখ্যা বলা হয়। তো এখানে দেখো আমরা এখানে এটিও চলক দেখতে পাচ্ছি, প্রথম পদটি, দ্বিতীয়টিও চলক যেহেতু, অর্থাৎ এদের মান সর্বদা আসলে পরিবর্তনশীল হবে। কারণ এক্স এর মানের জন্য দেখো এই প্রথম পদটার মান পরিবর্তন হবে, ওয়াই এর মানের জন্য দ্বিতীয় পদেরও মান পরিবর্তন হবে। তো পরিবর্তনশীল মানকে চলক বলা হয়, ধ্রুবক কিন্তু নয়। অর্থাৎ ধ্রুবক বলতে বুঝি আমরা যার মানের কোনো পরিবর্তন হবে না তাকে আমরা ধ্রুবক বলতে পারি। তো এখানে যেহেতু নাই, তার মানে অর্থাৎ আমরা বলতে পারি ধ্রুব সংখ্যা আছে কত 0। এরপর দেখো 23 নম্বর বলছে 13, 8, 5, 9, 12 উপাত্ত সময়ের প্রচুরক কত? তাহলে প্রচুরক বলতে বুঝি আমরা যে মানে যে প্রচুর পরিমাণে, অর্থাৎ যে উপাত্তগুলো সর্বোচ্চ বার রয়েছে তাদেরকে প্রচুরক বলা হয়। কিন্তু এখানে দেখো 13, 8, 5, 9, 12 সবগুলো কিন্তু একবার করে আছে। তার মানে একবার করে থাকা মানে অর্থাৎ প্রচুর পরিমাণে নেই, না থাকার কারণে আমরা এখানে বলতে পারি প্রচুরক নেই। অর্থাৎ যদি এখানে দুইটা মানে একই সংখ্যা 2বার বা 3বার থাকতো তাহলে সেটিকে আমরা বলতাম যে প্রচুরক সেটি, কিন্তু যেহেতু একবারও নাই, তো যার কারণে আমরা বলতে পারি যে এখানে কোনো প্রচুরকই নেই। তো 24 নম্বর বলছে দেখো 2/3 × x + 6 = 15 হলে x এর মান কত সেটি আমাদের বের করতে বলছে, অর্থাৎ আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি এখানে দেখো অঙ্কটি লিখেছি। তো দেখো যে এই ভগ্নাংশটির সাথে দেখো x যেহেতু গুণ আকারে আছে, অর্থাৎ আমরা এই x কে পূর্ণ সংখ্যা হিসেবে চিন্তা করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা যেহেতু ভগ্নাংশকে গুণ, তাই পূর্ণ সংখ্যাটি লবের সঙ্গে গুণ হয়। তো 2 আর x গুণ করলে 2x পাচ্ছি /3। তো আমরা যেহেতু আছে x এর মান বের করবো, তাই x কে বামে রাখলাম, 6 কে দেখো ডান দিকে ট্রান্সফার করলাম, সেটি প্লাস থেকে এদিকে সাইড চেঞ্জ করার কারণে দেখো মাইনাস হয়ে গেছে। এরপর হচ্ছে 15 থেকে দেখো 6 বাদ দিলে আমরা 9 পেয়ে যাচ্ছি। এরপর আমরা 3 কে ডান দিকে ট্রান্সফার করলে 3 দেখো ডিভাইডেড আকার আছে, এদিকে সে ইনটু হয়ে যাচ্ছে। এরপর লেফট সাইডে দেখো 2x কিন্তু থেকে গেল। এরপর দেখো যে আমরা যদি এটা গুণ করি 27 পেয়ে যাচ্ছি। যেহেতু x এর মান বের করবো তাই x কে বামে রাখলাম, 2 কে ডান দিকে ট্রান্সফার করলাম। 2 এখানে গুণ আকার আছে, সাইড চেঞ্জ করার কারণে সেটি ভাগ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে দেখো যে উত্তরটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x এর মান 27/2, যেটি আমাদের দেখো এখানে দেয়া নাই, যেহেতু আমাদের জাস্ট লিখে দিতে হবে এখানে 27 ডিভাইডেড কত পাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি। এরপর সর্বশেষ অঙ্কটি যেটি দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো দেখো যে ত্রিভুজে দেখো ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সূত্রের মাধ্যমে। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ভূমির জায়গায় ভূমির মান, উচ্চতার জায়গায় উচ্চতার মানটি আমরা বসিয়ে দিয়েছি। এরপর যদি 2 দ্বারা 2কে কেটে ফেলি তাহলে কেউ থাকে না, অর্থাৎ 3 সেন্টিমিটার শুধুমাত্র থাকলো। তো বলতে পারি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আছে 3 বর্গ সেন্টিমিটার। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।